বর্তমানে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের ফরেন পলিসিকে বা বৈদেশিক নীতিকে আসলে অনেকটা শক্তিশালী করার জন্য হার্ড পাওয়ারকে জোরদার করার ব্যাপারে অগ্রসর হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করাকে মূলত হার্ড পাওয়ার বলা হয়। একটি দেশের ফরেন পলিসি ডেভেলপমেন্ট বা একটি দেশের ফরেন ইনফ্লুয়েন্স বৃদ্ধির জন্য দুই ধরনের পাওয়ারকে কনসিডার করা হয়। একটি হচ্ছে হার্ড পাওয়ার, অন্যটি হচ্ছে সফট পাওয়ার। সফট পাওয়ার হচ্ছে বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে, বাংলাদেশের মুভি, সিনেমা, নাটক, উপন্যাস এগুলোর মাধ্যমে বা বাংলাদেশের যে ব্র্যান্ডগুলো রয়েছে যেগুলো বিদেশে রফতানি করে বিভিন্ন ধরনের পণ্য, যেমন ওয়ালটন, এই ধরনের প্রোডাক্টগুলোর সাহায্যে আসলে কোনো দেশের উপর ইনফ্লুয়েন্স বৃদ্ধি করা, যেমনটা আমেরিকা করে থাকে আইফোন থেকে শুরু করে তাদের বড় বড় যে ব্র্যান্ডেড কোম্পানিগুলো রয়েছে যার মাধ্যমে, এছাড়া তাদের হলিউডের বিভিন্ন ধরনের মুভির মাধ্যমে এবং তাদের উপন্যাসগুলোর মাধ্যমে বা তাদের সংবাদপত্রের মাধ্যমে, এই সফটওয়্যারের মাধ্যমে তারা বিভিন্ন দেশের উপর তাদের কন্ট্রোল বা তাদের যে ইনফ্লুয়েন্স রয়েছে তা বৃদ্ধি করে। আর অন্যদিকে হার্ড পাওয়ার হচ্ছে সামরিক শক্তিকে বোঝায়। এখানে হার্ড পাওয়ার বাংলাদেশও বৃদ্ধি করতে হবে, কেননা হার্ড পাওয়ার ছাড়া আসলে সফটওয়্যার তেমন বেশি কার্যকারী হয় না। যেহেতু বাংলাদেশের হলিউড লেভেলে কোনো ইন্ডাস্ট্রি নেই বা বাংলাদেশের উপন্যাসগুলো বাইরে ওই পরিমাণ যায় না, বা বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে তার ইনফ্লুয়েন্স এখন পর্যন্ত বাংলাদেশ এত বেশি বৃদ্ধি করতে পারেনি, যেমনটা সাউথ কোরিয়া করেছে, জাপান করেছে বা যুক্তরাষ্ট্র করেছে, বর্তমানে ভারতও করছে বলিউডের মাধ্যমে। কিন্তু বর্তমানে বাংলাদেশ যে জিনিসটি করতে পারে সেটি হচ্ছে হার্ড পাওয়ারকে বৃদ্ধি করা। হার্ড পাওয়ার বৃদ্ধি করার জন্য বাংলাদেশকে তাদের সামরিক শক্তিকে অনেক দ্রুত বৃদ্ধি করতে হবে। এর জন্য বর্তমান সরকার পদক্ষেপ নিয়েছে যে সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য তারা যে এয়ারফোর্সের পাওয়ার রয়েছে তাকে বৃদ্ধি করবে। এজন্য বর্তমান সরকার বা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আসলে সামরিক বাহিনীর জন্য, বিশেষ করে বিমান বাহিনীর জন্য অ্যাটাক হেলিকপ্টার এবং ফাইটার জেট, মাল্টিরোড যে ফাইটার জেট বাংলাদেশে দীর্ঘদিন ধরে কেনার কথা ছিল সেটি কিনতে যাচ্ছে। এটি মূলত বাংলাদেশ দুইটি দেশ থেকে ক্রয় করতে পারে, যে দুইটি দেশের মধ্যে ব্যালেন্স রাখার মাধ্যমে। যেহেতু বাংলাদেশ এশিয়ার মধ্যে অবস্থিত, এশিয়া অঞ্চলে একটি সুপার পাওয়ার রয়েছে, তা হচ্ছে চায়না। আর অন্যদিকে আরেকটি সুপার পাওয়ার রয়েছে যার সাথে বাংলাদেশের বর্তমান সময়ে বন্ধুত্ব খুবই ভালো, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। এই দুইটি দেশের কাছ থেকে ব্যালেন্স করে চলতে পারলে আসলে বাংলাদেশ সবচেয়ে ভালো একটি অপশন বাছাই করতে পারবে। বাংলাদেশ যদি যুদ্ধবিমান ক্রয় করে চায়নার কাছ থেকে, তাহলে বাংলাদেশ অ্যাটাক হেলিকপ্টার, পৃথিবীর সবচেয়ে ভালো কোয়ালিটি অ্যাটাক হেলিকপ্টার মূলত যুক্তরাষ্ট্র উৎপাদন করে থাকে। তো এই জন্য অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে পারবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অ্যাপাচি থেকে, বা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে পারবে। অন্যদিকে চায়নার কাছে জেটেনসি বা চায়নার আরো ভারী কোনো যুদ্ধ বিমান ক্রয় করতে পারে। যদি বাংলাদেশ চীনের কাছে যুদ্ধ বিমান ক্রয় করে এবং একই সাথে অ্যাটাক হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের কাছে ক্রয় করে, তাহলে এই ক্ষেত্রে দুইটি দেশের মধ্যে একটি ব্যালেন্স থেকে গেল। অন্যদিকে বাংলাদেশ যেমন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক বজায় রাখছে, বাংলাদেশের রফতানি ক্ষেত্রে একই দিক থেকে বাংলাদেশ আমদানি ক্ষেত্রে চীনের উপর নির্ভরশীল। বর্তমানে বাংলাদেশ ভারতের কাছে তাদের আমদানির পরিমাণ কমিয়ে দিচ্ছে, তাই এই আমদানি নির্ভরশীলতা চীনের উপর আরো বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চীনকে সন্তুষ্ট রাখা বা চীনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র যেহেতু বাংলাদেশের রফতানি সবচেয়ে বড় একটি গন্তব্য এবং বর্তমান সরকারের যুক্তরাষ্ট্রের সাথে অনেক ভালো সম্পর্ক রয়েছে, এই সম্পর্ককে মেইনটেইন করার জন্য মূলত বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু সামরিক সরঞ্জাম কিনতে হবে। বাংলাদেশ যদি শুধু চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনে, তাহলে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক বাধা বিপত্তির সম্ভাবনা আসতে পারে, বা বাংলাদেশের উপর ট্যাক্স আরোপ করবে, বা বাংলাদেশের জিএসপির সুবিধা দীর্ঘদিন ধরে চেয়ে আসছে যুক্তরাষ্ট্রের কাছে, এগুলো আসলে ভবিষ্যতে বাংলাদেশ নাও পেতে পারে। এজন্যই মূলত বাংলাদেশকে দুইটি অপশনে বাছাই করতে হবে, অর্থাৎ চায়নার কাছ থেকে যেমন সামরিক সরঞ্জাম কিনতে হবে, একই সাথে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও আসলে সামরিক সরঞ্জাম কিনতে হবে। বাংলাদেশকে এই দুইটির মধ্যে ব্যালেন্স করে চলতে পারলে বাংলাদেশ এশিয়ার মধ্যে যেমন চীনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবে, অন্যদিকে পশ্চিমা দেশের মধ্যে আমেরিকার সাথে ভালো সম্পর্ক বজায় রাখলে আসলে বাংলাদেশ রফতানি খাতে অনেক বেশি মুনাফা করতে পারবে বা রফতানি খাতে আরো বেশি বৃদ্ধি করতে পারবে। যেহেতু বাংলাদেশকে অবশ্যই তাদের প্রতিবেশী দেশগুলোর ইনফ্লুয়েন্স থেকে বেঁচে থাকতে হবে, বিশেষ করে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে। তাই এর জন্য বাংলাদেশের ফরেন পলিসিকে আরো শক্তিশালী করতে হলে বাংলাদেশের হার্ড পাওয়ারকে আগে শক্তিশালী করতে হবে। এর পরবর্তীতে বাংলাদেশ ধীরে ধীরে আসলে তাদের সফট পাওয়ার, বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি, সিনেমা, নাটক, উপন্যাস বা বাংলাদেশের যে ঐতিহ্য রয়েছে এগুলোকে যখন পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেবে, যেমন হচ্ছে কে-পপ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাউথ কোরিয়া পৃথিবীতে অনেক বড় একটা ইনফ্লুয়েন্স তৈরি করতে পেরেছে, বাংলাদেশ এই জিনিসটি করতে পারে। পরে সফটওয়্যারের সাহায্যে, সফটওয়্যার ডেভেলপ করতে অনেক বেশি সময় লেগে যায়, এটা কিন্তু দীর্ঘস্থায়ী প্রসেস, তাই এটি হঠাৎ করে করা সম্ভব না। তাই হার্ড পাওয়ার বর্তমান সময় ডেভেলপ করতে পারে অন্য দেশ বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে যেমন ভয় পাবে, একই সাথে বাংলাদেশকে সমীহ করে চলবে এবং বাংলাদেশের সাথে নিজস্ব ইচ্ছা অনুযায়ী ফরেন পলিসি ডেভেলপ করতে পারবে, অর্থাৎ কোন দেশের সাথে বাংলাদেশ কিরকম সম্পর্ক মেনটেন করবে এবং কোন দেশে তাদের রফতানি আমদানি পরিমাণ কেমন হবে, বা বাংলাদেশ কার সাথে কোন নীতিতে আচরণ করবে, এই যে বিষয়গুলো আসলে সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার দুইটির মাধ্যমে নির্ধারিত হয়। তবে হার্ড পাওয়ার এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে। শুধুমাত্র সফট পাওয়ার থাকলে আসলে সকল ক্ষেত্রে আসলে বাংলাদেশ নিজস্ব স্বাধীনতা অনুযায়ী চলতে পারবে না, অন্য দেশ আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হতে পারে। কিন্তু হার্ড পাওয়ার থাকলে, বিশেষ করে সামরিক শক্তিতে শক্তিশালী হলে বাংলাদেশ এই জিনিসটি খুব সহজে করতে পারবে। অর্থাৎ বাংলাদেশ বর্তমানে তাদের হার্ড পাওয়ার ডেভেলপমেন্টের জন্য মূলত সামরিক শক্তিকে বৃদ্ধি করতে চাচ্ছে, বিশেষ করে মাল্টিলোড ফাইটার এয়ারক্রাফট ক্রয় করার মাধ্যমে, বিশেষ করে চীনের কাছ থেকে ক্রয় করতে পারলে এক্ষেত্রে বাংলাদেশ চীনের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক বৃদ্ধি পাবে। এতে ইন্ডিয়া বা অন্যান্য যে প্রতিবেশী দেশ রয়েছে মিয়ানমারের মতো দেশগুলো, এরা চাপে থাকবে। আর অন্যদিকে আমেরিকার কাছে অ্যাপাচি হেলিকপ্টার পেলে তাহলে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো রয়েছে ইউএনএ, বাংলাদেশ আরো এক ধরনের সাপোর্ট পাবে। অর্থাৎ চীনের কাছে যুদ্ধ বিমান ক্রয় করার মাধ্যমে যেমন আন্তর্জাতিক সাপোর্ট পাচ্ছে, একই সাথে সুপার পাওয়ার হিসেবে আমেরিকা সাপোর্ট পাওয়ার জন্য বা
ইন্টারন্যাশনাল কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করার জন্য আমেরিকার সাপোর্টেরও একটু প্রয়োজন রয়েছে। এজন্য মূলত বাংলাদেশকে অবশ্যই আমেরিকা এবং চীন ২ টির কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। তো এক্ষেত্রে একটি জিনিস বাংলাদেশের মাথায় রাখতে হবে, আমেরিকা এবং চায়নার মধ্যে ব্যালেন্সটি খুব সাবধানে করার চেষ্টা করতে হবে। যেহেতু বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন, তাই তিনি যেহেতু অনেকটাই অ্যান্টি চায়না আচরণ করে থাকেন, তাই ডোনাল্ড ট্রাম্পের সাথে এই জিনিসটা অনেকটা সেনসিটিভ বিষয়। তাই বাংলাদেশকে চীনের সাথে সমরাস্ত্র ক্রয়ের ব্যাপারে অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে এবং একই সাথে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রগুলোর প্রতি অনেক ধরনের জটিলতা থাকে বা অনেক ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, কোথায় ইউজ করতে হবে, কোথায় ইউজ করতে হবে না। তাই যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো সমরাস্ত্র ক্রয় করা যাবে না যে সমরাস্ত্র আমরা যুদ্ধ ময়দানে ইউজই করতে পারবো না। আমরা এমন কোনো সমরাস্ত্র কিনে ফেললাম যেটি আসলে যুদ্ধ বিমানের মতো, যেটি আমরা চাইলে মিয়ানমারের বিপক্ষে ব্যবহার করতে পারবো না বা ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারবো না। তখন আমরা আবার অনেক বড় একটি ঝামেলায় পড়ে যাবো। অর্থাৎ লং টার্ম চিন্তা করে, বাংলাদেশের নিজস্ব নিরাপত্তার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্র এবং চায়নার কাছ থেকে কোন ধরনের সমরাস্ত্র কিনলে বাংলাদেশের জন্য লং টার্মে ভালো ফলাফল দেবে, তাই বাংলাদেশকে ক্রয় করতে হবে বলে আশা করা যায়। তো বাংলাদেশ দ্রুত তাদের হার্ড পাওয়ার ডেভেলপ করুক, এর মাধ্যমে বাংলাদেশের ফরেন পলিসি আরো বেশি শক্তিশালী হোক, এটা আশা করছি ইনশাল্লাহ। তো আজকের জন্য এখানে শেষ করছি, কথা বলবো অন্য কোনো আলোচনা ইনশাল্লাহ। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাইতে পারেন কমেন্ট বক্সে। পাই।